সুপ্রভাত। শুধু বাজার দোকান নয়, দেশের অর্থনীতি নির্ভর করছে তাঁদের উপর। সেই ক্রেতাদের অধিকার এবং দায়িত্বের কথা মাথায় রেখেই ২৪শে ডিসেম্বর জাতীয় ক্রেতা অধিকার দিবস পালিত হয়। দেশের অর্থনীতিতে ক্রেতাদের গুরুত্ব কী তা আগেই অনুধাবন করতে পেরেছিলেন মহাত্মা গান্ধী। তাই বলেছিলেন, ক্রেতা দেশের উপর নির্ভরশীল নন, দেশ ক্রেতার উপর নির্ভরশীল। ১৯৮৬ সালের ২৪শে ডিসেম্বর দেশে ক্রেতা সুরক্ষা আইন পাশ হয়। ক্রেতা যাতে নিজেদের অধিকার সম্পর্কে সজাগ থাকেন, প্রতারণার শিকার না হন, তার জন্যেই এই আইন আনা হয়। প্রতি বছর ২৪শে ডিসেম্বর দিনটিকে পালন করা হয় ক্রেতা অধিকার দিবস হিসেবে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের চিঠির বিষয়। সংস্কৃতির এ কোন আধারে আমরা, এ নিয়ে চিঠি লিখেছেন সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। সময়ের সঙ্গে এই পৃথিবীর সমাজ পরিবেশের পরিবর্তন ধ্রুব। এই পরিবর্তনের ধারায় আমাদের সভ্য সমাজ এগোচ্ছে না, পেছোচ্ছে, এই মূল্যায়ন সহজ নয়। কারণ মানুষ পৃথিবীর সেই প্রাণী যে সময় পরিস্থিতির সঙ্গে দ্রুত পরিবর্তিত হয়। যুক্তির ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, যুক্তি থেকে আলোকিত পথ বেয়ে এসেছে আধুনিকতা। এখানেই পাওয়া যায় সংস্কৃতি। এই সংস্কৃতির দুটি ভাগ, উচ্চ ও নিম্ন সংস্কৃতি। একসময় ছিল প্রযুক্তি মুক্ত সংস্কৃতি, কালক্রমে এর সঙ্গে প্রযুক্তি বিশেষভাবে যুক্ত হয়েছে। ফলে আমাদের যে মাটির টানের সংস্কৃতি ছিল, যেমন লোকসঙ্গীত, কবিগান, পুতুল নাচ, লালন বাউল, আজ নিচু মানের সংস্কৃতিতে পরিণত হয়েছে। একসময় সমাদর ছিল ঠুমরি, টপ্পা, উচ্চাঙ্গ সঙ্গীত, যেগুলো জমিদার সংস্কৃতি নামে পরিচিত ছিল। কিন্তু প্রযুক্তি মানুষের চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটিয়েছে। এখন আমরা খাবার ঘরে আসন পেতে খাই না, ইংরেজের থেকে ধার করা খাবার খাই পরস্পরের সঙ্গে কথা বলে নয়, টিভি দেখতে দেখতে। এটি এখন হাই কালচার, মাস কালচার দিয়েছে, প্রভাবিত হচ্ছে। বিজ্ঞাপন জীবনের একটি বড় অংশ দখল করেছে। ফলে স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক উচ্চ স্তরে পৌঁছেছে। প্রযুক্তি দিয়েছে ল্যান্ডফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, আইফোন। আমাদের সমাজ এখন পণ্যমুখী সমাজে পরিণত হয়েছে। উচ্চ নিম্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সমাজে প্রযুক্তি যত প্রাধান্য পাচ্ছে, মানুষের মধ্যে দূরত্ব তত বৃদ্ধি পাচ্ছে। আমাদের সামাজিক ও ধর্মীয় বোধগুলো আধুনিক প্রযুক্তির শিকার হয়েছে। আধুনিক যাপনকে অর্থ আর বস্তুতে পরিণত করতে চাইছে, তা আমরা চাই বা না চাই। এই সমাজসহ সবাই আশ্চর্য এক আঁধারে নিমজ্জিত হচ্ছে। লিখেছেন সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। শামসুজ্জামান, গ্রাম টোলা, পোস্ট বৈদ্যপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখছেন, বন্ধু, এ মাসের আলোচ্য বিষয়ের শিরোনাম দেখেই একটা ভয় জাগানিয়া অনুভূতি আমাদের অন্তরে ভূকম্পন শুরু করে। তবে আমি আশাবাদী, তাই ভেঙে পড়া আমার অভ্যেস নয়। মন বলে অন্য কথা। প্রথমেই একটা ঘটনাতে যাই। চলন্ত ট্রেনের কম্পার্টমেন্টে বরিষ্ঠ নাগরিকদের বসার জায়গায় নবযুবা যুবতীরা বসেছিল। জায়গা ছাড়তে বলায় তাদের উত্তর ছিল, বিজ্ঞপ্তিতে তো লাঠি হাতে বয়স্ক মানুষের ছবি দেওয়া আছে, আপনাদের হাতে লাঠি থাকলে বসতে দিতাম। শুনেই মনে হয়েছিল সংস্কৃতির অন্ধকারাচ্ছন্ন যুগ, এ কোন জামানায় পৌঁছালাম আমরা। কিন্তু একদল মহানুভব ছুটে এসে আপত্তি করে যুবক যুবতীদের ঘাড় ধরে তুলে দিলেন। দেখে মন ভরে গেল। অন্তরাত্মা বলল, কে বলেছে আমরা সংস্কৃতির অন্ধকারে পৌঁছচ্ছি? কৃষ্টি সংস্কৃতির জন্ম আমাদের অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি, বোধ বা উপলব্ধি থেকে। সেই ঐতিহ্য সংস্কৃতির সঠিক বিকাশেই আমাদের প্রকৃত মূল্যবোধ আর মনুষ্যত্ব গড়ে ওঠে। কিন্তু আপাত বিরূপ ঘটনা যে সমাজে দেখা যাবে না, এমনটা আশা করাই অন্যায়। তবে সেগুলো ব্যতিক্রমী। সদর্থক কৃষ্টি সংস্কৃতি ধীরে ধীরে ভিতরের পাশবিক শক্তির বিনাশ করবে, আর আমরা প্রকৃত মানুষ হয়ে সমাজে নিজেদের সঠিক অবস্থান তৈরি করব।
একদিকে কবি অতুল প্রসাদের সেই কালজয়ী সৃষ্টি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অন্যদিকে অন্তরের ঐতিহ্যের কত বিশাল স্বচ্ছন্দগামিতা থেকে কবিগুরুর লেখা, অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পারস্পরিক সহমর্মিতা ঐক্য সংহতি সবকিছুর সমন্বয়ে প্রকৃত সংস্কৃতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৈচিত্র্যের মধ্যেই ঐক্যকে খুঁজে নিতে হবে। সংস্কৃতিতেও জনে জনে ফারাক থাকবে। আজকের প্রজন্ম মোবাইল কালচারে মুদ, কিছু ক্ষেত্রে তাদের নীতিবোধ মূল্যবোধ হয়তো হারিয়ে গেছে। তাই বলে হাহাকার করে নয়, নেতিবাচক ভাবনা ভেবে নয়, যুগের বদলকে আমাদের মেনে নিতেই হবে। এর মধ্যে অপসংস্কৃতি বা সংস্কৃতির অন্ধকারাচ্ছন্ন দিক যা থাকবে, আমাদের পাঁচজনের শুভ প্রচেষ্টায় পারস্পরিক সহমর্মিতা ঐক্য সংহতির সমন্বয়ে তা দূর করে সমাজকে সেই আলোয় আলোকিত করতে হবে। লিখেছেন শামসুজ্জামান, গ্রাম টোলা, পোস্ট বৈদ্যপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে। সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে লিখছেন, বৈচিত্র্য ঐক্য সংস্কৃতির দেশ আমাদের ভারতবর্ষ। প্রবাদ আছে, যা নাই ভারতে তা নাই দুনিয়াতে। কবি অতুল প্রসাদ সেন বলেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবিগুরু লিখেছেন, হেথায় আর্য হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হল লীন। এ তো গেল আগেকার সংস্কৃতি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আর পাঁচটার মতো সংস্কৃতিরও পরিবর্তন এসেছে। যেমন গার্হস্থ্য জীবনে পিতা পুত্রের সম্পর্কে, তৎপূর্ববর্তী ছাত্র শিক্ষক সম্পর্ক। আমি একজন বেশ বয়োবৃদ্ধ, আমার ছেলেবেলা তথা ছাত্র জীবনের শেষ দিকও কেটেছে বিভিন্ন রকম অনুশাসনের মধ্যে। এখনকার দিনে সন্তানের শৈশব থেকে যৌবন তথা যৌবনোত্তর বয়সেও তার বা তাদের সঙ্গে কেমন সহজলভ্য বা কিছুটা ভদ্র বন্ধু সুলভ ব্যবহারও করছেন অনেক সময় পিতামাতা। আমরা যেন অনেকাংশে পাশ্চাত্য সুলভ সংস্কৃতিকে অধিকাংশ ক্ষেত্রে অনুকরণ করেই চলেছি। অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপ টু ডেট হয়ে পড়েছি বা হতে চেষ্টা করছি। তাই কারো কাছে মনে হতে পারে, কি হলো দেশটা। আবার কেউ কেউ হয়তো বলবেন, আজকালের চালচলন বা আচার ব্যবহার ঠিকই, মান্ধাতা আমলকে সবসময় ধরে রাখলে চলবে না। হিতোপদেশ বলেছে, পুত্রের বয়স ১৬০০ বর্ষ অতিক্রান্ত হলে পিতা পুত্রের আচরণ হবে বন্ধুসম। যাই হোক, সময়ের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অনেক কিছুর পরিবর্তন আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে, তবেই আমরা টিকে থাকতে পারব। এটা উল্লেখ্য যে সংস্কৃতি যেন অপসংস্কৃতি হয়ে না দাঁড়ায়। লিখেছেন সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে। আজাদহীন সরণি, সুভাষপল্লী, শিলিগুড়ি থেকে লিখছেন জ্যোৎস্না সাহা বোস। বছরের শেষে শীতের পরশে নানা রকম ফুল ফলে রূপ রস গন্ধে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য আমাদের মুগ্ধ করলেও জানো তো প্রত্যুষা, রাস্তাঘাটে চলতে গিয়ে বিজ্ঞাপনে কুরুচিকর ছবি যখন আমাদের চোখে পড়ে, যত্রতত্র ফেলে রাখা নোংরা আবর্জনাময় প্লাস্টিকের প্যাকেটের উৎকট গন্ধ আমরা অনুভব করি, বা হঠাৎ কর্কশ আওয়াজে দুটি গাড়ির ধাক্কায় মুহূর্তে ঘটে যাওয়া অঘটন ঘটে, তখন দূষণের জের বারে আহত হই। কেননা শোনা বলা লেখা দেখার মধ্যে দিয়ে আমরা যে শিক্ষায় শিক্ষিত তা অবলম্বনে শব্দ বর্ণ বন্ধ স্পর্শের মাধ্যমে গড়ে ওঠা সংস্কৃতি মাত্রাতিরিক্ত হওয়ায় পরিণত হয় অপসংস্কৃতিতে। বলতে বাধা নেই, আজ আমরা সেই অপসংস্কৃতিরই শিকার। বছরের অনেকটা সময় বিভিন্ন পুজো পার্বণ, বিবাহ, জন্মদিন প্রভৃতি অনুষ্ঠানে ছোট বড়র মিলনোৎসবের সেই আনন্দানুষ্ঠান রূপান্তরিত হয়েছে উচ্চস্বরে মাইকের শব্দ এবং ডিজের সঙ্গে উল্লাসময় উদ্দাম নৃত্যে। যে ঢাকের বোল, বিখ্যাত শিল্পী কণ্ঠে পূজা সংখ্যার আধুনিক গান, কমেডিময় হাস্যরস, রবীন্দ্রসঙ্গীতের কোমল সুর পুজো প্যান্ডেলকে মোহময় করে রাখত, আজ সেগুলো গৌণ। প্রতিমা বিসর্জন, বিয়েবাড়ির প্রসেশন, পিকনিক সবেতেই উচ্চস্বরে বাজা ডিজের মিউজিক। নিষিদ্ধ বোমাবাজির অসহনীয় কানফাটা শব্দ, যা প্রায়শই কারো কারো হৃদকম্পনের কারণ হয়ে ওঠে। এমনকি কখনো রবীন্দ্র জয়ন্তী, স্বাধীনতা দিবস, সরস্বতী পুজোর অনুষ্ঠান উদযাপিত হয় সারা রাত উচ্চস্বরে ডিজের সঙ্গে নাচ গান, কিন্তু
প্রতিবাদের পরিণতি সদাই বেদনাদায়ক হওয়ায় অপসংস্কৃতির ভয়াবহতা নিয়ে ভাবলেও বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে এই আশঙ্কায় জেনে শুনে বিষপান করার মতো কেবলই ভাবতে হচ্ছে সংস্কৃতির এ কোন আধারে আমরা। লিখেছেন জ্যোৎস্না সাহা বোস, আজাদ হিন্দ সরণি, সুভাষপল্লী, শিলিগুড়ি থেকে। ঘুমের ছায়াভূমির ভিতর কোনো এক সুদূর অতীতের শীতার্ত বন্ধুত্বের ঘ্রাণ। সেই অলীক সংগ্রহে হাত বুলিয়ে এক বিলুপ্ত পৃথিবীর ধুলো ঝেড়ে ফেলতে ফেলতে বড় হওয়ার আকাশে টুকরো টুকরো মেঘের মতো দেখতে পাই বন্ধুত্বের নানা রঙের দিনগুলো, যা মনের পর্দায় ভেসে ওঠে। একসঙ্গে সিনেমা দেখা, ক্লাসে কথা বলে শাস্তি পাওয়া, বন্ধু স্যারের বেতের মার খেলে খুব কষ্ট পাওয়া, সেই বহুমূল্য উঠোন, মাঠ, যেখানে খেলতে খেলতে কাদা মাখামাখি হলেও বেশ পরিষ্কার। বন্ধুত্ব তো একান্ত আপন, খুব মানবিক একটা সম্পর্ক। মনে পড়ে স্কুল কলেজের শেষ দিনের কথা। গোধূলিবেলায় বন্ধুকে ছেড়ে যাবার কষ্ট গলার কাছে কুণ্ডলি পাকাচ্ছিল। তখন বন্ধুর হাত ধরে অঙ্গীকার করা, আমরা কখনো আলাদা হব না। তারপর রাস্তা দিয়ে কত ধুলো উড়ল, মাঠ, উঠোন, পুকুর সব হারিয়ে গেল। কত হাইরাইজ মাথা তুলল, কত নতুন নতুন মানুষের মুখ ভিড় করল। পাল্লা দিয়ে চলল জীবনের দৌড়। ইলেকট্রিক তারের ওপর জমা জল যেমন বিন্দু বিন্দু মাটিতে ঝরে পড়ে, সেভাবেই বন্ধুত্বের চরম ভালোবাসাও ঘনত্ব হারায়। কিন্তু এই নিরন্তর জীবন দৌড়ের আগেই কিন্তু বন্ধুরা এসেছিল জীবনে, যেখানে ছিল না কোনো দ্বিধা, কোনো স্বার্থ। তাই বন্ধুত্বের ভিতটা হতো খুব মজবুত। মানসিকতায় বন্ধুর দোষ ত্রুটি নিজের কাঁধে নিতে প্রেরণা দেয়। বন্ধুত্বের সেন্সেক্সে ঊর্ধ্বগতি আছে, নিম্নগতি নেই। ইদানিং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক পুরনো বন্ধুকে হয়তো খুঁজে পেলেন, যার সঙ্গে টিফিন ভাগ করে খেতেন। সে হয়তো ইউরোপের কোনো এক শহরে আছে। যোগাযোগ হলো, তবে কি বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে সোশ্যাল নেটওয়ার্কই ভরসা? বন্ধুদের সঙ্গে মুখোমুখি হয়ে চুটিয়ে আড্ডা মারার আরাম চ্যাটিংয়ের মাধ্যমে কি মেলে? ঘন ঘন সেলফি তুলে পোস্ট করলে তাতে কটা লাইক পড়ল তাতেই বা কি এলো গেল বলুন তো? তাই বাস্তবে পা রেখে চলাই ভালো। ফাস্টফুডের জামানায় ফাস্ট জীবন থেকে দুদণ্ড হাঁপ ছেড়ে বাঁচতে একটু সময় বন্ধুর জন্য দিন না। বন্ধুত্বের ডায়েরি উল্টে সেই দিলদরিয়া দিনগুলো দেখুন। আপনি কতবার ফোন করেছেন, বন্ধু কতবার নেমন্তন্ন করেছে, এসবের মধ্যে আটকে না থেকে এই অনবদ্য সম্পর্কটি জীবনভর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলে প্রাণের আরাম। এক পা বাড়িয়ে দেখুন না, বন্ধু ছুটে এসে বুকে জড়িয়ে ধরবেনই। সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে কেজো, কিন্তু বন্ধুত্ব তো কাজ নয়, অন্তরের আরাম। এই আরাম পেতে দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় চায়ের মৌতাতের সঙ্গে শুধু বন্ধুর জন্য কি দেওয়া যায় না? চলুন আমোদে বাঙালির মেজাজি আড্ডায় টইটুম্বুর হিরণ্যগর্ভ সেই অতীতে। নতুন ইংরেজি বছরের শুরু থেকে অবশ্যই বন্ধু প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে লিখুন জানুয়ারি 2025-এর বিষয় বন্ধুত্ব। চিরন্তন সম্পর্কের নানা কথা ঝরে পড়ুক আপনার লেখনী থেকে। জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। ঠিকানা তো জানাই আছে আপনাদের, তবু আরও একবার বলে দিই, air.protyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। পত্রের শেষে আপনার মোবাইল নম্বরটি উল্লেখ করতে ভুলবেন না, আর লিখবেন 200 শব্দের মধ্যে সেই চিঠি পৌঁছে যাওয়া চাই 25 তারিখের মধ্যে। প্রত্যুষার জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।